রহিম। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবুর আলী, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং A2I এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা বৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763। সহায়ক বই প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, VK মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে চ্যাপ্টার 6 থেকে স্যাগের উপরে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছিল। গত লাইভ ক্লাসের পাঠদানের বিষয় ছিল 1 নম্বর ছিল সমউচ্চতা সম্পন্ন দুটি সাপোর্টের মধ্যবর্তী ঝুল সম্পর্কিত সমস্যার সমাধান। নাম্বার 2, সমউচ্চতার দুটি পোলের মধ্যবর্তী স্যাগ নির্ণয়ের সূত্রের প্রতিপাদন। নাম্বার 3, অসম উচ্চতা সম্পন্ন দুটি সাপোর্টের মধ্যবর্তী ঝুল সম্পর্কিত সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অষ্টম লাইভ ক্লাসে চ্যাপ্টার 7 এবং 8 থেকে যে সকল বিষয় বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করা হবে সেগুলো হলো, অর্থাৎ আজকের পাঠদানের পরিচিতি। 1 নম্বর, নাম্বার 1, ট্রান্সমিশন অবলিক ডিস্ট্রিবিউশন লাইন জরিপের কাজে ব্যবহৃত জরিপ ইনস্ট্রুমেন্টের তালিকা। নাম্বার 2, কয়েকটি জরিপ ইনস্ট্রুমেন্টের ব্যবহার। নাম্বার 3, সাসপেনশন টাইপ ইনসুলেটর স্ট্রিং এর প্রতি ইউনিটের আড়াইতে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনের সমীকরণ নিরূপণ। নাম্বার 4, স্ট্রিং দক্ষতা উন্নয়নের বিভিন্ন প্রকার পদ্ধতির সংক্ষিপ্ত ব্যাখ্যা। নাম্বার 5, স্ট্রিং দক্ষতা এবং স্ট্রিং এর ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সম্পর্কিত সমস্যার সমাধান। ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন লাইন জরিপের কাজে ব্যবহৃত জরিপ ইনস্ট্রুমেন্টের তালিকা। জরিপ কাজে যে সকল ইনস্ট্রুমেন্ট এবং মালামাল ব্যবহৃত হয় সেগুলো হলো 1 নম্বর, চেন আবার 3 প্রকার, যথা A, গান্টার চেন 66 ফিট লেন্থ, B, ইঞ্জিনিয়ার চেন 100 ফিট লেন্থ, C, মিটার চেন 20 মিটার লেন্থ। 3 ধরনের চেন আছে। 2 নম্বর, T অবলিক বা অ্যারো, 3 কাঠের গেজ, উডেন পেগ, 4 রেঞ্জিং রড, 5 থিওডোলাইট, 6 ওলন প্লাম্বিং বব, 7 লেভেলিং ইনস্ট্রুমেন্ট, 8 লেভেলিং স্টাফ, 9 ডাম্পি লেভেল, 10 মেজারিং টেপ। এখন দেখব কয়েকটি গুরুত্বপূর্ণ সার্ভেইং ইনস্ট্রুমেন্ট বা জরিপ যন্ত্রপাতির ব্যবহার। প্রথমে আসি চেনের ব্যবহার। নিম্নলিখিত কাজে চেন ব্যবহার করা হয়, যথা 1 নম্বর, পোল বা টাওয়ারের দূরত্ব মাপার জন্য। 2 নম্বর, স্টেশন চিহ্নিতকরণের কাজে। 3 নম্বর, সমকোণ অ্যালাইনমেন্টের কাজে। 4 নম্বর, ভূমি জরিপ কাজে। থিওডোলাইটের ব্যবহার। নিম্নলিখিত কাজে থিওডোলাইট ব্যবহার করা হয়। 1 নম্বর, স্যাগ বা ঝুল নির্ণয়ের কাজে। 2 নম্বর, কোণ মাপার কাজে। 3 নম্বর, দূরের বস্তু দেখার জন্য। 4 নম্বর, লেভেলিং এর কাজে। 5 নম্বর, কোন রেখার উপর বিন্দু স্থাপন, জরিপ রেখার প্রসারণ ও উচ্চতার তারতম্য নির্ণয়ের কাজে। ওলন বা প্লাম্বিং বব এর ব্যবহার। নিম্নলিখিত কাজে ওলন ব্যবহার করা হয়, যথা 1,
রেঞ্জিং রড ঠিক রাখার জন্য। 2 কোনো বস্তুর যথাযথ উল্লম্ব নির্ধারণের জন্য। 3 থিওডোলাইট ইনস্ট্রুমেন্টকে স্টেশন বিন্দুর উপর স্থাপনের কাজে। রেঞ্জিং রডের ব্যবহার কোনো লাইনকে প্রসারিত করার কাজে কিংবা কোনো স্টেশনকে ভালোভাবে চিহ্নিত করার কাজে রেঞ্জিং রড ব্যবহার করা হয়। লেভেলিং স্টাফ আনুভূমিক দৃষ্টিরেখার উচ্চতা সরাসরি নিশ্চিত করার কাজে লেভেলিং স্টাফ ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব চ্যাপ্টার 8 থেকে সাসপেনশন ইনসুলেটরের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন। সাসপেনশন ইনসুলেটরের ক্ষেত্রে একাধিক সিনেমাটিক ডিস্ক কোনো ধাতব লিঙ্কের মাধ্যমে সিরিজে সংযুক্ত করে স্ট্রিং বা মালা তৈরি করা হয়। ফলে প্রতিটি সিনেমাটিক ডিস্ক এর উভয় পার্শ্বে ধাতব লিঙ্ক থাকার কারণে প্রতিটি ডিস্ক ক্যাপাসিট্যান্স সৃষ্টি করে। এই ক্যাপাসিট্যান্সকে মিউচুয়াল ক্যাপাসিট্যান্স বা সেলফ ক্যাপাসিট্যান্স বলে, যা সি দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটি ডিস্ককে ইউনিট হিসেবে বিবেচনা করা হয়। স্ট্রিং এর সর্বনিম্ন ডিস্ক বা ইউনিটটি লাইন পরিবাহীর সাথে এবং সর্ব উপরের ডিস্ক বা ইউনিটটি ক্রস আর্মের সাথে লাগানো থাকে। ক্রস আর্ম আবার স্টিলের টাওয়ারের মাধ্যমে ভূমি বা আর্থের সাথে সংযুক্ত থাকে। চিত্রে 3 ইউনিট বিশিষ্ট একটি স্ট্রিং দেখানো হলো। এখানে 3টে ইউনিট আছে, 1, 2, 3। উপরে ইউনিটের ভোল্টেজ V1, মাঝেরটা V2, শেষেরটা V3। সেটার সাথে পরিবাহী থাকে, কন্ডাক্টর নিচে থাকে, কন্ডাক্টর লাগানো থাকবে। এখন যদি শুধুমাত্র মিউচুয়াল ক্যাপাসিট্যান্স থাকতো, এই যে সি 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 এগুলো মিউচুয়াল ক্যাপাসিট্যান্স বা সেল ক্যাপাসিট্যান্স, যদি মাত্র মিউচুয়াল ক্যাপাসিট্যান্স থাকতো তাহলে সবগুলো ডিস্কের মধ্যে একই চার্জিং কারেন্ট প্রবাহিত হতো, অর্থাৎ সব জায়গায় একই কারেন্ট আই প্রবাহিত হয়। তখন প্রতিটি ডিস্কের বিপরীতে সমান ভোল্টেজ কাজ করতো, যা 2 নং চিত্রে দেখানো আছে। 2 নং চিত্রে দেখানো হচ্ছে যে একই কারেন্ট পাস করার কারণে প্রতিটি ডিস্কের আড়াইতে সমান ভোল্টেজ, অর্থাৎ মোট ভোল্টেজ ভি কে 3 ভাগে ভাগ করা হয়েছে, ভি3 এইভাবে তিন ভাগের 1 ভাগ প্রতিটি ইউনিটের ভোল্টেজ পাওয়া যেত, অর্থাৎ প্রতিটি ডিস্কের ভোল্টেজ থাকতো সমান। কিন্তু বাস্তবে ডিস্কের ধাতব অংশ এবং টাওয়ার বা আর্থের মধ্যে আরেকটি ক্যাপাসিট্যান্স সৃষ্টি হয়, যাকে শান্ট ক্যাপাসিট্যান্স বলে, যা 3 নং চিত্রে C1 দ্বারা চিহ্নিত করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এই টাওয়ারের সাথে ডিস্কের আরেক ধরনের ক্যাপাসিট্যান্স সৃষ্টি হয়, এটা শান্ট ক্যাপাসিট্যান্স, বার্ট ক্যাপাসিট্যান্স, এটা C1 দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য ভোল্টেজ ভিন্ন ভিন্ন হয়। উপরে ইউনিট ভোল্টেজ V1, মাঝের V2, মাঝের V3। এই শান্ট ক্যাপাসিট্যান্স থাকার কারণেই ভোল্টেজের ডিফারেন্স দেখা যায়। শান্ট ক্যাপাসিট্যান্স কারণে স্ট্রিং এর চার্জিং কারেন্ট সর্বত্র সমান থাকে না, ফলে স্ট্রিং এর প্রতি ডিস্কের ভোল্টেজ সমান থাকে না। লাইন পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কে স্ট্রিং এর মধ্য দিয়ে সর্বাধিক চার্জিং কারেন্ট প্রবাহিত হয়। এ কারণে লাইন পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কে সর্বাধিক ভোল্টেজ থাকে। ডিস্কের নিচ থেকে যত উপরে যাওয়া যাবে ডিস্কের ভোল্টেজ তত কমতে থাকবে। স্ট্রিং দক্ষতা, স্ট্রিং ইফিসিয়েন্সি। আমরা জানি শান্ট ক্যাপাসিট্যান্সের কারণে স্ট্রিং এর সকল ডিস্ক বা সকল ইউনিটের ভোল্টেজ সমান হয় না। পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কে অন্য ডিস্ক থেকে বেশি ভোল্টেজ থাকে। ভোল্টেজের এই অসম বন্টনকে স্ট্রিং এর দক্ষতা হিসেবে প্রকাশ করা হয়। অর্থাৎ স্ট্রিং দক্ষতা পাই সমগ্র স্ট্রিং এর আরআই ভোল্টেজ বাই এন ইন্টু পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কের আরআরই ভোল্টেজ। এন হচ্ছে স্ট্রিং এর ডিস্কের সংখ্যা। স্ট্রিং এর দক্ষতা যত বেশি হবে ভোল্টেজের বন্টন তত সুষম হবে। এই জন্য স্ট্রিং এর বিভিন্ন ডিস্কের ভোল্টেজের অসমতা কমানোর জন্য স্ট্রিং এর দক্ষতা উন্নীত করা আবশ্যক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব স্ট্রিং এর দক্ষতা উন্নয়নের পদ্ধতি। প্রথমে আমরা দেখি স্ট্রিং এর দক্ষতা কেন উন্নয়ন করা হবে। আমরা জানি সাসপেনশন ইনসুলেটরের সকল ডিস্ক বা সকল ইউনিটের ভোল্টেজ বিভাজন সমান হয় না। সর্বাপেক্ষা বেশি ভোল্টেজ হয় পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কে
এবং এই ভোল্টেজ বন্টন ধীরে ধীরে কমতে কমতে সর্বাপেক্ষা কম হয় ক্রস আর্মের সবচেয়ে নিকটবর্তী ডিস্কে। যদি সবচেয়ে বেশি বৈদ্যুতিক চাপের ইউনিটটিতে অর্থাৎ লাইন পরিবাহী সবচেয়ে নিকটবর্তী ডিস্কে ব্রেকডাউন বা ফ্ল্যাশওভার ঘটে, তাহলে অন্যান্য ইউনিটগুলিতে পরপর ব্রেকডাউন ঘটে। এই জন্য স্ট্রিংয়ের বিভিন্ন ইউনিটের ভোল্টেজ বন্টন সমান হওয়া দরকার, আর সে কারণে স্ট্রিংয়ের দক্ষতা উন্নীত করা আবশ্যক। স্ট্রিং দক্ষতা উন্নয়নের পদ্ধতি সমূহ: 1 নম্বর, লম্বা ক্রস আর্ম ব্যবহার করে। 2 নম্বর, ইনসুলেটর গ্রেডিং এর মাধ্যমে। 3 নম্বর, গার্ডরিং ব্যবহার করে বা ইউজিং গার্ডরিং। 4 নম্বর, কন্ডাক্টিং গ্লেস পদ্ধতি ইত্যাদি। মোটামুটি এই 4টি পদ্ধতিতে স্ট্রিং এর দক্ষতা উন্নয়ন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব লম্বা ক্রস আর্ম ব্যবহার করে কিভাবে স্ট্রিং এর দক্ষতা উন্নয়ন করা যায়। স্ট্রিং দক্ষতার মান নির্ভর করে শান্ট ক্যাপাসিট্যান্স এবং মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের অনুপাত কে এর উপর। এই অনুপাত কে এর মান যত কম হবে, স্ট্রিং দক্ষতার মান তত বেশি হবে, ভোল্টেজ বন্টন তত সুষম হবে। শান্ট ক্যাপাসিট্যান্সের মান কমিয়ে অনুপাত কে এর মান কমানো যায়। শান্ট ক্যাপাসিটরের মান কমাতে হলে ক্রস আর্ম এবং টাওয়ারের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করতে হবে। চিত্রে এটা ক্রস আর্ম, এখানে শান্ট ক্যাপাসিট্যান্স। যদি শান্ট ক্যাপাসিট্যান্স কমাতে পারি, তাহলে কে এর মান কমে যায়। কে এর মান কমলে ভোল্টেজ বন্টন সুষম হবে, দক্ষতা বেশি পাবে। এখন দেখা যাচ্ছে যে এই শান্ট ক্যাপাসিট্যান্স মান বৃদ্ধি করতে হলে দূরত্ব বাড়াইতে হবে, সেক্ষেত্রে লম্বা ক্রস আর্ম ব্যবহার করতে হবে। এই কথাই ব্যাখ্যা করা হয়েছে যে এই দূরত্ব বৃদ্ধি করতে হলে অপেক্ষাকৃত লম্বা ক্রস আর্ম ব্যবহার করতে হবে, কিন্তু বাস্তবে খরচ এবং টাওয়ারের মজবুততা বিবেচনা করলে বেশি লম্বা ক্রস আর্ম ব্যবহার করা যায় না। এই পদ্ধতিতে কে এর মান 0.1 পর্যন্ত করা যায়। অর্থাৎ লম্বা ক্রস আর্ম ব্যবহার করলে টাওয়ারের হাইট বড় করতে হয়, মজবুত করতে হয়, এই জন্য বেশি লম্বা ক্রস আর্ম ব্যবহার করা যায় না। কিন্তু লম্বা ক্রস আর্ম ব্যবহার করলে আমরা শান্ট ক্যাপাসিট্যান্স মান কমাতে পারি, তখন কে এর মান কমে যায়, ভোল্টেজ বন্টন সমান হয়, কাছাকাছি হয়, ভোল্টেজ স্ট্রিং এর দক্ষতা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব গার্ডরিং ব্যবহার করে স্ট্রিং এর দক্ষতা কিভাবে উন্নয়ন করা যায়। গার্ডরিং ব্যবহার করে স্ট্রিং এর বিভিন্ন ইউনিটের ভোল্টেজের বন্টনকে সমতা করা যায়। গার্ডরিং হলো একটি ধাতব রিং যা লাইন পরিবাহীর সাথে বৈদ্যুতিকভাবে যুক্ত থাকে এবং নিচের দিকের ইনসুলেটর পাশে ঘেরা থাকে। গার্ডিং এর কারণে ইনসুলেটরের ধাতব অংশ এবং গার্ডিং এর মধ্যে ক্যাপাসিট্যান্স সৃষ্টি হয়। চিত্রে একটা গার্ডিং দেখানো হচ্ছে, এটা গার্ডিং। এই গার্ডিং এর কারণে ইনসুলেটরের ধাতব অংশতে এই ক্যাপাসিট্যান্স C3, C2, C3 সৃষ্টি হয়েছে। গার্ডিং এমন ভাবে বসানো থাকে যে গার্ডিং এর কারণে যে চার্জিং কারেন্ট প্রবাহিত হয়, সেটি যেন শান্ট ক্যাপাসিট্যান্স জনিত কারেন্টের প্রবাহের সমান হয়। এক্ষেত্রে I1 আমরা জানি যে এই মোট কারেন্ট এখানে আসার পরে শান্ট ক্যাপাসিট্যান্স কারেন্ট চলে যাওয়ার পরে কারেন্ট অসম হয়। এখানে দেখা যাচ্ছে যে শান্ট ক্যাপাসিট্যান্স যতটুকু কারেন্ট বেড়ে যাবে, ঠিক একই পরিমাণ কারেন্ট গার্ডিং এর কারণে আসতে হবে, তাহলে মোট কারেন্ট ঠিক থাকবে। ঠিক একইভাবে এখানে আসার পরে শান্ট ক্যাপাসিট্যান্স যদি I1 বেড়ে যাচ্ছে, কিন্তু এই এই পয়েন্টে আবার I'1 আসছে, তাহলে মোট কারেন্ট ঠিক থাকবে। এই কথাই ব্যাখ্যা করা হয়েছে যে ক্ষেত্রে I1 ছোটতর I1 সমান I1 প্রাইম এবং I2 সমান I'2 হবে। ফলে স্ট্রিং এর ইউনিটে একই চার্জিং কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ এই পয়েন্টে যে কারেন্টটা বেরিয়ে যাবে, ঠিক একই পরিমাণ কারেন্ট গার্ডিং থেকে আসতে হবে। যেহেতু স্ট্রিং এর প্রতিটি ইউনিটের ক্যাপাসিট্যান্স মান সমান, সেহেতু সব ইউনিটের মধ্যে একই চার্জিং কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে প্রতি ইউনিটের বিপরীতে সমান ভোল্টেজ থাকবে। এভাবে গার্ডিং ব্যবহার করে আমরা স্ট্রিং এর দক্ষতা বৃদ্ধি করতে পারি। সাসপেনশন ইনসুলেটর স্ট্রিং এর প্রতি ইউনিটের আড়াই ভোল্টেজ ডিস্ট্রিবিউশনের সমীকরণ। চিত্রে 3 ইউনিট বিশিষ্ট একটি স্ট্রিং এর সমতুল্য বর্তনী দেখানো আছে, 1, 2, 3। এখানে C1 দ্বারা শান্ট ক্যাপাসিট্যান্স বা আর্থ ক্যাপাসিট্যান্স বোঝানো হয়েছে, আর C দ্বারা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স বা
সেল ক্যাপাসিট্যান্স দেখানো হয়েছে। 3 ইউনিটের ভোল্টেজ, উপরের ইউনিটের ভোল্টেজ V1, V2, V3। C1 সেল ক্যাপাসিট্যান্স বা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স, C1 সেল ক্যাপাসিট্যান্স বা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স, আর C1 শান্ট ক্যাপাসিট্যান্স বা আর্ক ক্যাপাসিট্যান্স। আমরা K সমান C1/C, অতএব C1 সমান K C। মনে করি V সমান লাইন ও আর্থের মধ্যকার ভোল্টেজ। ক্রোসাম থেকে বিবেচনা করলে ডিস্ক 3টির আড়াইতে ভোল্টেজ হয় V1, V2, V3। আবার আমরা পাই V সমান V1 প্লাস V2 প্লাস V3। এখানে প্রতিটি নোড এতে KCL কারশফস কারেন্টস ল, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখানে আগত কারেন্ট হচ্ছে I2, আর নির্গত কারেন্ট বড়তর I1 প্লাস ছোটতের I1। আমরা জানি ক্যাপাসিটরের কারেন্ট হবে ভোল্টেজ, ক্যাপাসিটর আড়াই ভোল্টেজ ওমেগা ইন্টু ওই ক্যাপাসিটরের মান, অর্থাৎ V ওমেগা C। যেহেতু I2 এর আড়াই ভোল্টেজ হচ্ছে V2 ওমেগা ক্যাপাসিটর C। বড়তর I1 এর আড়াই ভোল্টেজ V1 ওমেগা C। ছোট হাতের I1 এর আড়াই ভোল্টেজ হচ্ছে V1। এইখান থেকে এই ভোল্টেজের V1, এখানে ওমেগা আর ক্যাপাসিটর C1। অনুরূপভাবে এই C1 এর ভোল্টেজ হচ্ছে V1, এই C2 এর ভোল্টেজ হচ্ছে, এই C1 এর ভোল্টেজ, দ্বিতীয় C1 এর ভোল্টেজ হচ্ছে V1 প্লাস V2, তৃতীয় C1 এর ভোল্টেজ হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3, কারণ এখানে আর্থের সাথে কানেক্টেড করা আছে। আর এই সি ভর্তিটি ভোল্টেজ, এর ভোল্টেজ V1, এর ভোল্টেজ V2, এর ভোল্টেজ V3। আমরা পাই V2 ওমেগা C সমান V1 ওমেগা C। V1 ওমেগা C1 ছিল, C1 এর মান KC। উভয় পক্ষতে আমরা ওমেগা C বাদ দেই, তাহলে পাই V2 সমান V1 প্লাস V1K। V1 কমন গেলে 1 প্লাস K, অর্থাৎ V2 সমান পাই V1 1 প্লাস K, সমীকরণ 1। সিমিলারলি নোট বি তে যদি আমরা KCL প্রয়োগ করি তাহলে পাই বড়তর I3 সমান বড়তর I2 প্লাস ছোটতর I2। এখন এখানে ভোল্টেজ হচ্ছে V3 ক্যাপাসিট্যান্স C, তাহলে V3 ওমেগা C। এইটার ভোল্টেজ V2 ক্যাপাসিট্যান্স C, V2 ওমেগা C। আর এইটার ক্যাপাসিট্যান্স হচ্ছে C1। এই দ্বিতীয় ক্যাপাসিট্যান্সের ভোল্টেজ হচ্ছে V1 প্লাস V2, এই জন্য V1 প্লাস V2 দেখানো আছে। এটা আমি লিখে দিচ্ছি যে উপর থেকে দ্বিতীয় শান্ট ক্যাপাসিট্যান্স C এর আড়াই ভোল্টেজ হচ্ছে V1 প্লাস V2। সুতরাং এই কারেন্ট বের করার সময় ভোল্টেজ আসবে V1 প্লাস V2। তাহলে আমরা উভয় পক্ষ এখন C1 এর মান বসায় দেই। C1 এর মান KC বসানোর পর উভয় পক্ষ থেকে ওমেগা C বাদ দেই, তাহলে থাকে V3 V2, এখানে V1 প্লাস V2 K। পরবর্তীতে V1 আলাদা করছি আর V2 আলাদা করে V2 কমন নেওয়া হয়েছে, তাহলে পাই K V1 প্লাস V2 1 প্লাস K। এখন আমরা আবার এই সমীকরণে এখানে V2 মান বসাইছি V1 1 প্লাস K। পরবর্তীতে V1 কমন নিলে থাকে 1 প্লাস K ইন্টু 1 প্লাস K, A প্লাস B হোল স্কয়ার সূত্রে বসানোর পরে 1 প্লাস টোয়াইস K প্লাস K স্কয়ার আসে। পরবর্তীতে আমরা এখান থেকে মোটটার উপরে V1 কমন নেই, তাহলে দেখেন K, এখানে 1 2K প্লাস K স্কয়ার, এখানে 2K প্লাস K 3K 1 প্লাস 3K প্লাস K স্কয়ার, অতএব V3 সমান আসে V1 1 প্লাস 3K প্লাস K স্কয়ার, সমীকরণ 2। আমরা জানি পরিবাহী আর্থের মধ্যকার ভোল্টেজ V সমান হবে V1 প্লাস V2 প্লাস V3। V2 এর মান V3 এর মান, পরে আবার আমরা V1 কমন নিছি, V1 কমন নিয়ে পাই V3 প্লাস 4K প্লাস K স্কয়ার। এখান থেকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর ভাঙিয়ে পাই 1 প্লাস K ইন্টু 3 প্লাস K। অতএব V1 সমান আসে V বাই 1 প্লাস K ইন্টু 3 প্লাস K। এটা আমরা উল্টায় ইনভার্স উল্টা দিক নিয়ে আমরা এই কাজ সমান উল্টা দিক নিয়ে আমরা পাই। অতএব V1 সমান পাই V 1 প্লাস K বাই ইন্টু 3 প্লাস K, নাম্বার 3 সমীকরণ। এখন সমীকরণ 1 2 3 থেকে আমরা পাই, সমীকরণ 3 থেকে পাই V1 সমান V এত 1 নম্বর সমীকরণ V2 বাই 1 বাই K, আর 2 নম্বর সমীকরণ V3 বাই 1 প্লাস 3K প্লাস K স্কয়ার। সুতরাং 3 ইউনিটের স্ট্রিং এর ক্ষেত্রে
উপর দিক থেকে বিবেচনা করলে প্রথম ইউনিটের ভোল্টেজ V1 সমান এত, V2 সমান এত পাই, আর V3 সমান পাই V1 ইন্টু 1 প্লাস 3k প্লাস কে স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব 4 ইউনিটের ডিস্কের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন। চিত্রে একটি 4 ইউনিটের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন দেখানো আছে। যেহেতু আমরা 3টা ইউনিটের ভোল্টেজ বের করছি বি পয়েন্ট, এখন আমরা সি পয়েন্টে 4 ইউনিটের ভোল্টেজ V4 বের করার জন্য সি পয়েন্টে কেডিএল প্রয়োগ করতে হবে, সি পয়েন্টে কেসিএল প্রয়োগ করতে হবে। চতুর্থ ডিস্কের আই ভোল্টেজ বের করার জন্য নোড সিতে কেসিএল প্রয়োগ করে পাই I4 সমান বড়হাতের I3 প্লাস ছোটহাতের I3। এটা সি নোড। এই I4 আগত কারেন্ট, নির্গত কারেন্ট বড়হাতের I3 আর ছোটহাতের I3, তাহলে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখন আমরা I4 মান বসাই ওমেগা সি V4, I3 মান ওমেগা সি V3, আর I3 যেহেতু এই ক্যাপাসিট্যান্স কারেন্ট, এই ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। এটা লিখে দেওয়া হয়েছে যে উপর থেকে তৃতীয় শান্ট ক্যাপাসিট্যান্স C1 এর ভোল্টেজ V1 প্লাস V2 প্লাস V3। এখন আমরা বাই ওমেগা সি V4 সমান ওমেগা সি V3 প্লাস ওমেগা কে সি V1 প্লাস V2 প্লাস V3। এই C1 এর মান কেসি বসাই, উভয় পক্ষে তো ওমেগা সি বাদ দেই, তাহলে পাই V4 সমান V3 প্লাস কে V1 প্লাস V2 প্লাস V3। এখন আমরা ডান পাশে V3 মান, এখানে V3 মান, V2 মান, আবার V3 মান বসাই। এখানে দেখা যাচ্ছে যে ভিতরে কে আছে, V1 আছে আর বাইরে কে আছে। পরবর্তীতে আমরা কে ভিতরে নেব আর ভিতর থেকে V1 কমন নেব। আমরা সেটাই নিছি। এই পার্ট থেকে আছে, এই পার্ট থেকে V1 বাইরে আনা হচ্ছে আর ভিতরে কে দ্বারা গুণ করা হলো। অতএব এখানে V1, এখানে কে, এখানতে কে দ্বারা গুণ করছি কে প্লাস কে স্কোয়ার, কে প্লাস 3k স্কোয়ার আর কে স্কোয়ার প্লাস ইন্টু কে কিউব। পরবর্তীতে আমরা এখানে এইটায় যোগ করছি একটা কে 3k পাই আর কে স্কোয়ার 3k স্কোয়ার 4k স্কোয়ার প্লাস কে কিউব। পরবর্তীতে আমরা এই পুরোটার মধ্যে V1 কমন নেই, তাহলে পাই 1 প্লাস 3k প্লাস কে স্কোয়ার, এখান থেকে 3k প্লাস 4k স্কোয়ার প্লাস কে কিউব থাকে। এখন যদি আমরা যোগ করি তাহলে V4 সমান পাই V1 1 প্লাস 6k প্লাস 5k স্কোয়ার প্লাস কে কিউব। V4 হচ্ছে লাইন পরিবাহীর সাথে সংযুক্ত ডিস্কের আরআরই ভোল্টেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি স্ট্রিং এর ডিস্কের সংখ্যা 5টি হয়, সেক্ষেত্রে উপর থেকে পঞ্চম ডিস্কের ভোল্টেজ হবে, অর্থাৎ লাইন পরিবাহীর সাথে সংযুক্ত ডিস্কের বিভিন্ন ভোল্টেজ হবে V5 সমান V1 1 প্লাস 10k প্লাস 15k স্কোয়ার প্লাস 7k কিউব প্লাস k টু দি পাওয়ার 4। এটা V5 এর জন্য। আর V5 এর জন্য এই সমীকরণ। আর আগে আমরা V3 পর্যন্ত দেখাইছি। এই 5টা ইউনিট পর্যন্ত আমরা ভোল্টেজের ডিস্ট্রিবিউশন দেখালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা স্ট্রিং এর উপর দুটো সমস্যা দেখব। সমস্যা 1, 1 নম্বর সমস্যা, একটি 33 কেবি ওভার লাইনের পরিবাহী 3টি ডিস্কের মাধ্যমে ঝোলানো আছে। যদি আর্থ ক্যাপাসিট্যান্স মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের 1/8 গুণ হয়, তবে স্ট্রিং এর ভোল্টেজ বিভাজন এবং দক্ষতা নির্ণয় করো। এখন দেওয়া আছে সমাধান। এখন দেওয়া আছে লাইন ভোল্টেজ 33 কেবি, যেহেতু আমাদের ফেজ ভোল্টেজ লাগবে, অতএব স্ট্রিং এর আর এই ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ 33/√3 ভাগ করে পাই 19.05 কেবি। আর দেওয়া আছে আর্থ ক্যাপাসিট্যান্স মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের 1/8 গুণ, অতএব কে সমান 1/8 ভাগ করে পাই 0.125 এর মান। যেহেতু 3টি ডিস্ক আছে, সেহেতু V1 V2 V3 যথাক্রমে সবচেয়ে উপরের, মাঝের এবং নিচের ডিস্কের আরআই ভোল্টেজ বিবেচনা করতে পারি। আমরা জানি V2 সমান V1 ইন্টু 1 প্লাস কে, এখানে কে এর মান বসিয়ে পাই 1.125 V1। আবার V3 সমান V1 1 প্লাস 3k প্লাস কে স্কোয়ার, এখানে কে এর মান বসিয়ে পাই 1.39 V1। আবার আমরা জানি এই 3টা ভোল্টেজ যোগ করলে মোট ভোল্টেজ V পাবো, অর্থাৎ V1 প্লাস V2 প্লাস V3 সমান V2 মান বসানো হয়েছে, V3 মান এটা। পরবর্তীতে আমরা এই 3টার মধ্যে V1 কমন গেলে পাই
কমন নিলে পাই 1 প্লাস 1.125 প্লাস 1.39 সমান সমান 19.05। এটা যোগ করে আসে 3.515 V1 সমান 19.05। এখান থেকে V1 আসে 5.42 কেবি। যেহেতু V1 পেয়ে গেছি আমরা, এখন আমরা V2 সমান সমান পাই 1.125 V1 এর মান বসালাম, বসায় গুণ করে পাই 6.09975 কেবি। সিমিলারলি V3 আসে 1.395 V1, এখানে V1 এর মান বসানোর পর আসে 7.5338 কেবি। অর্থাৎ V1 এত পেলাম, V2 এত, V3 এত, 3টি ইউনিটের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন। এখন আমরা জানি স্ট্রিং এফিসিয়েন্সি, পার্সেন্টেজ স্ট্রিং এফিসিয়েন্সি, স্ট্রিং এর ভোল্টেজ বাই ডিস্কের সংখ্যা গুণ পরিবাহীর সর্বনিম্ন নিকটবর্তী ডিস্কের ভোল্টেজ ওভারঅল গুণ 100। যেহেতু পার্সেন্টেজ করা হয়েছে এই জন্য 100 দিয়ে গুণ করা হবে। স্ট্রিং এর ভোল্টেজ অর্থাৎ ফেজ ভোল্টেজ 19.05, ডিস্কের সংখ্যা 3 দেওয়া আছে, আর নিকটবর্তী ডিস্ক মানে V3 ভোল্টেজ 7.5338। এটা গুণ ভাগ করে পাই 84.286%। অর্থাৎ পার্সেন্টেজ স্ট্রিং এফিসিয়েন্সি দাঁড়ায় 84.286। সমস্যা 2, একটি 3 ফেজ ওভারহেড লাইনের 3 ইউনিটের স্ট্রিং আছে। প্রথম ও দ্বিতীয় ইউনিটের আড়াইতে ভোল্টেজ 8 কেবি এবং 11 কেবি হলে নির্ণয় করো লাইন ভোল্টেজ এবং স্ট্রিং এর দক্ষতা। এখন ডিস্ক আছে 3টা, ভোল্টেজ 3টা হবে V1 V2 V3। প্রথম ইউনিটে ভোল্টেজ V1 দেওয়া আছে 8 কেবি, দ্বিতীয়টা V2 11 কেবি। বের করতে হবে V3, তারপর V1 প্লাস V2 প্লাস V3 যোগ করলে V পাবো, ওই V কে আমরা √3 গুণ করলে লাইন ভোল্টেজ পাবো। এখন V3 বাই করার জন্য আমার কে বাই করতে হবে। সমাধান, ডিস্কের সংখ্যা n সমান 3, V1 এত, V2 এত। আমরা জানি V2 সমান সমান V1 1 প্লাস কে। এখানে আমরা এর মান বের করার জন্য আমরা বাম পাশে এটা আনছি, এটা মানলাম। এখান থেকে 1 প্লাস কে সমান সমান পাই V2 বাই V1। এখানে V2 V1 এর মান বসানোর পর কে এর মান পাই 0.375। যেহেতু কে পাওয়া গেছে, এখানে V1 দেওয়া আছে, অতএব আমরা V3 সহজে বের করতে পারবো। আমরা জানি V3 সমান সমান V1 1 প্লাস 3k প্লাস k স্কয়ার। এখানে V1 এর মান, কে এর মান বসিয়ে পাই 18.125 কেভি। ভোল্টেজ বিটুইন লাইন অ্যান্ড কন্ডাক্ট আর্থ ভিপি V1 প্লাস V2 প্লাস V3, তিনটে ভোল্টেজ মান বসিয়ে পাই 37.125 কেভি। অথবা লাইন ভোল্টেজ হবে √3 গুণ ফেজ ভোল্টেজ, এটা গুণ করে পাই 64.3 কেভি। স্ট্রিং এফিসিয়েন্সি আমরা সংক্ষেপে লিখছি ভিপি বাই n ইন্টু ভিএন ইন্টু 100%। এন হচ্ছে নাম্বার অফ ডিস্ক, এখানে ভিপি ডিস্ক 3, এই জন্য 3 হবে, V3 হবে। পরবর্তী ভিপি হলো 37.125 আর 3 V3 হচ্ছে 18.125। এটা বসিয়ে গুণ ভাগ করে পাই আমরা 68.28%। অর্থাৎ স্ট্রিং এফিসিয়েন্সি 68.28%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাস শেষে তোমাদের হোমওয়ার্ক হিসাবে চ্যাপ্টার 8 থেকে 2টি গাণিতিক সমস্যা নির্বাচন করা গেল। এখন দেখা যাক সমস্যা দুটি কি কি। সমস্যা 1, 1 নম্বর সমস্যা, একটি সাসপেনশন স্ট্রিং এ 4টি ডিস্ক আছে। দ্বিতীয় এবং তৃতীয় ডিস্কের আড়াই ভোল্টেজ যথাক্রমে 13.2 কেভি এবং 18 কেভি হলে লাইন ভোল্টেজ এবং স্ট্রিং এর দক্ষতা নির্ণয় করো। 2 নম্বর সমস্যা, 3 ইউনিটের একটি ইনসুলেটর স্ট্রিং এর নিরাপদ কার্যকরী ভোল্টেজ 15 কেভি। প্রতি ইউনিটের নিজস্ব ক্যাপাসিট্যান্স এবং শান্ট ক্যাপাসিট্যান্সের অনুপাত 5:1 হলে স্ট্রিং এর সর্বোচ্চ কার্যকরী ভোল্টেজ এবং স্ট্রিং এর দক্ষতা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে চ্যাপ্টার 9 এবং 10 থেকে যে সকল বিষয়ে পাঠদান করা হবে সেগুলো হলো, অর্থাৎ আগামী লাইভ ক্লাসের পাঠ পরিস্থিতি। নাম্বার 1, ওভারহেড ট্রান্সমিশন লাইনের করোনা সম্বন্ধে ধারণা। নাম্বার 2, করোনার প্রতিক্রিয়া সমূহ ব্যাখ্যা করতে হবে। নাম্বার 3, যেসব বিষয়ের উপর করোনা নির্ভরশীল, ফ্যাক্টরস এফেক্টিং করোনা। নাম্বার 4,
করোনার সুবিধা এবং অসুবিধা সমূহ। নাম্বার 5, করোনা পাওয়ার লসের সমস্যাবলী। নাম্বার 6, ওভারহেড লাইনের পোল স্থাপন পদ্ধতি। নাম্বার 7, চিত্র সহ স্টেজ সেটের বিভিন্ন উপাংশের পরিচিতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের সকলের অংশগ্রহণ একান্তভাবে কাম্য। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।